মা আমি আর কার কোলে যাব? আমি আর কাকে পিতা বলে ডাকবো? পিতা, পিতা গো, পিতা তুমি কথা বলো পিতা, পিতা। দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে। আমি দুঃখে পয়রা যে ডাল ধরি সে ডাল আমি ভাঙ্গা পড়ি রে। বাবা আমি এখন এই শিশু সন্তানটিকে ডালাবি ভাঙ্গা বহরি রে। গেল না রে কান্দতে কান্দতে দণ্ডব গেল সুখ হইল না রে। বাবা মা পিতা, মা গো, পিতা কথা বলছে না কেন? মা আবার পিতা বলল পাতার বইল চোরার পয়সা দিয়া গেল রে। আবার পিতা বইল মাতার বইল চোরার পয়সা দিয়া গেল দারুণ হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না। পিতা বইল মাতার জোড়ার ভাই রাইয়া গেল। পিতা বল মাতার জোড়াই ভাই রাইয়া দারুণ প্রীতি হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না রে।
মন ভালো রে পিতা গো, কথা বলো পিতা, কথা বলো। মা, মা গো। আমার একে একে সবাই গেলো কেন বাজার চাইতে বড়াই ভালো দারুণ দিদি রে হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না কেউ রইল না রে হারানোর যন্ত্রণায় আমি সইতে পারি না বেগম সাহেবা খেদে আর কি লাভ হবে এই যে বিধাতার খেলা বাবা কামাল তুমি আমার বুকে এসো বাবা এবার চলুন বেগম সাহেবা যা পোড়াকে নিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে তাই চলো, তাই চলো। বলুন উজির সাহেব নবাবের মৃত্যুর পর থেকে এই রাজ্য বেগম হোসন পরিচালনা করছেন এখন ইচ্ছে করেন এই রাজ্যটা আমরা একেবারে দখল করে নিতে পারি এ ব্যাপারে তোমার কি অভিমত সিপাহ ছাড়ার জাফর আলী খান উজির সাহেব সুযোগ মানুষের জীবনে একবারই আসে এই সুযোগ আপনি হেলায় হারাতে পারেন না বলুন বলুন কি উপায় সিংহাসন দখল করতে হবে শুধু হত্যা হত্যা আর হত্যা ওই বেগম হোসনা বানু ও তার শিশুপুত্র কামালকে নির্মমভাবে হত্যা করতে পারে আমাদের চলার পথ হবে একেবারে পরিষ্কার আর তখন হবে এই রাজ্যের নবাব আর তুমি হবে আমার প্রধান উজির আলম উজির সাহেব আপনার উত্তম বুদ্ধি কিন্তু বেগম সাহেবা ওই কামালকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা বিশাল গোলযোগ সৃষ্টি হবে সেটা আমি বুঝে নেব সিপাহ ছাড়ার তুমি শুধু আমার এ কখনো হতে পারে না ইব্রাহিম তুমি এসেছো আমাদের কাছে কি বাধা দিতে না বাধা দিতে নয় আমি এসেছি আপনাদের স্মরণ করে দিতে ভুলে গেছেন সেই অতীতের কথা মনে করে দেখুন একদিন আপনার স্ত্রী পুত্র নিয়ে ক্ষুধার জ্বালায় ছটফট করে কাঁদছিলেন আর আপনি রাস্তায় রাস্তায় দু হাত তুলে ঘুরে ফিরছিলেন সেদিন আমাদের এই রাজা রাস্তা থেকে কুড়িয়ে এনে এই সেনাপতির পদে আপনাকে বহাল করেছিল আর আজ তার মৃত্যু হতে না হতেই আপনারা তার স্ত্রী পুত্রকে করতেছেন হত্যা সাবধান সাবধান ইব্রাহিম আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে তোকে আমি নির্মমভাবে হত্যা করবো জানোয়ার ইব্রাহিম বের হয়ে যায় এখান থেকে বেশ বেশ আমি যাচ্ছি
কিন্তু মনে রাখবেন, এই নবাব মহলে আপনাদের প্রতি প্রতিবাদ করার কেউ না থাকলেও আমি ইব্রাহিম চুপ করে বসে থাকবো না। অসহ্য, অসহ্য, আর সহ্য হচ্ছে না। চিপাউ ছালার জাফর আলী খান, তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে আমি যাচ্ছি, তবে মনে রাখবেন এই মহলে ইব্রাহিম আছে। 4 বার পূর্বে আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাচ্ছি, একটি কথা মনে রাখবেন, আপনাদের এই কুকর্মের কথা আমার আমার হারে হারে মনে থাকবে। মনে রাখবেন, আমার জীবনের বিনিময় হলেও এই শিশু কামালকে আমি রক্ষা করবই, কি করবই। আর একদিন আপনাদেরকে এই দুজনকে উপযুক্ত শাস্তি দিয়ে প্রমাণ করে দিব এই দেশে মানুষ আছে, মানুষ আছে। অসহ্য, অসহ্য, অসহ্য চিপাউ ছালার জাফর আলী খান, তুমি ওই ইব্রাহিমকে হত্যা করলে না কেন? তুমি একটা কাপুরুষ, তুমি একটা নরধাম। চলে এসো জাফর আলী খান, এবার ওই বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামালকে আমরা নির্মমভাবে হত্যা করব। এই চলো নজির সাহেব। খুদা, কে লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী, স্বামী আমাকে একা রেখে পরপারে চলে গেছে। আমি এখন এই অবশ শিশুটিকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? আমি যে কিছুই বুঝতে পারছি না খুদা, আমি যে কিছুই বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। কে সর্বনাশ হয়ে গেছে? শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি পালিয়ে যান। কেন? শয়তান জাফর আলী খা এবং ওই উজির অমর খা, ওরা দুজন মিলে আপনাদের জন্য ষড়যন্ত্র করেছে যে শিশু ভাই কামালকে এবং আপনাকে হত্যা করবে। ইব্রাহিম, তুমি কি বলছো ইব্রাহিম? আমি যে আর কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। আমাদের হত্যা করে তাদের লাভ? লাভ অনেক আম্মাজান। কি লাভ বলো? উজির অমর খা হবে এই রাজ্যের প্রধান উজির, আর সিপাহ ছালার প্রধান সেনাপতি হবে উজিরে আজম। কি বলছো ইব্রাহিম? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি আম্মা জান। হ্যাঁ, আর আর বিলম্ব নয়, চলুন আমাদের এক্ষুনি পালাতে হবে। না না ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে আমি এই সিংহাসন ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। প্রয়োজন হয় আমি জীবন দেব, তবু স্বামীর এই গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি কোথাও পালাবো না। কি কি বলছেন আম্মা জান? শেষ পর্যন্ত এই নবাব মহলের শেষ প্রদীপটুকু আপনি রক্ষা করতে দেবেন না? না ইব্রাহিম, মরতে হয় আমি এখানেই মরব, তবু আমি কিছুতেই এখান থেকে পালিয়ে যাব না। বেশ আম্মা জান, আপনি থাকুন, কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি আমার জীবনের বিনিময় হলেও আমি ভাই কামালকে রক্ষা করব। এসো ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। প্রয়োজন হলে আমি চল চল ভাই না 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 ইব্রাহিম, ওকে নিয়ে যাও না। আমি তোর জন্য জীবন দেব। না, ওকে নিয়ে যাও না ইব্রাহিম। ইব্রাহিম কথা শোনো, ইব্রাহিম কথা শোনো। না না, তুমি এইভাবে আমার আমার বুকের ধনকে তুমি কেড়ে নিতে পারো না। সবের মুখ প্রাণে চেয়ে আমি বেঁচে ছিলাম।
সবাই আমাকে একা রেখে চলে গেছে। আমি আমি যে মা হয়ে নিজের সন্তানকে দূরে রেখে আমি কেমন করে বাঁচবো, আমি কেমন করে বাঁচবো? যে পথে আমার খোকাকে নিয়ে গেছে আমিও সেই পথে চলে যাব। ইব্রাহিম, ইব্রাহিম। সেনাপতি জাফর ঘর পথ হবে একেবারে পরিষ্কার। ছাড়ারে জাফর আলী খান, তোমার আমার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, তা কোনোদিনই বাস্তবে পরিণত হবে না। কি বলছেন উজির সাহেব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি চিপাউ ছাড়ার। কেন পালিয়ে গেল বলেন? পালিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, চিপাউ ছাড়ার ওই বাতির বাচ্চা ইব্রাহিমী শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছেন। আমাদের একটা কাজ বড় ভুল হয়ে গেছিল চিপাউ ছাড়ার। সেদিন শিশু কামালকে হত্যা করার পরিকল্পনা করার পূর্বে ওই বাতির বাচ্চা ইব্রাহিমকে বন্দী করা উচিত ছিল। আমার যে ভাবতে অবাক লাগছে উজির সাহেব, শত শত পাহারা থাকতেও শয়তান ইব্রাহিম কেমন করে শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি চিপাউ ছাড়ার জাফর আলী খান। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন উজির সাহেব, ওই বেঈমান দুটোকে ধরে এনে আপনার সম্মুখে করবো আমি নির্মম ভাবে হত্যা। তাই করতে হবে চিপাউ ছাড়ার জাফর আলী খান। এবার চলে এসো আমার সঙ্গে, আর যদি বাদির বাচ্চা ইব্রাহিমকে খুঁজে পাও একসাথে দুজনকে নির্মম ভাবে হত্যা। তাই চলুন উজির সাহেব। আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই, একা একা এগিয়ে জীবন আমি কেমন করে কাটিয়ে দেব? ওগো খোদা, তুমি আমাকে একটি পথ বাতিয়ে দাও খোদা, আমি কেমন করে বেঁচে থাকবো? ওই ওই দেখা যাচ্ছে কদম আলী চাষার বাড়ি। ও খোদা, কদম আলী, কদম আলী কি বাড়ি আছো? কদম আলী, কে আমি এই নিশিরাতে আমাকে এমন ভাবে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। তাই নিশিরাতে এই গরিবের বাড়িতে কি মনে করে? আমি এসেছি এই ছেলেটি তোমাকে দান করতে। তুমি তাকে তোমার ছেলে বলে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ, এ যে আমার পরম সৌভাগ্য। নাও ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপন রাখবে। এই ছেলেটাকে আজ তোমার ছেলে বলে পরিচয় দেবে। তুমি 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 কোনো দুঃখ করো না ভাই, আমি আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। ওই দেখা যায়, ওই দেখো কতগুলো পাখি। নাও ভাই, দেখো কতগুলো পাখি। ভাইয়া তুমি কই? ভাইয়া, ভাইয়া, এসো বাবা, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে আমার জীবনের বিনিময়ে হলেও
যত কষ্টই হোক না কেন, আমি তোমাকে লালন পালন করে একজন মানুষের মতো করে মানুষ করব। এসো বাবা, তুমি আমার সঙ্গে এসো। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নেই, আমি আপনার সম্মুখে হত্যা করবই। তা পারবে না জাফর আলী খাঁ, যে চলে গেছে তাকে আর কোনোদিন খুঁজে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, তোমাদের কাজের প্রতিদান জানাতে এসেছি। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। তাই তো শিশু কামাল আজ তোমাদের হাত থেকে মুক্ত। তাহলে কি আপনি বলতে চান আমরা আপনার পুত্রকে হত্যা করার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছো। যদি ইব্রাহিম সাহায্য না করত তাহলে আজই কামালকে এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হতো। বেগম সাহেবা, চুপ কর শয়তান! আরেকবার এই কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। অসম্ভব! বেগম সাহেবা হয়তো জানেন না, আপনার জীবন মরণ এখন আমার হাতের মুঠায়। কারণ এই নবাব মহলের সবাইকে আমি টাকার বিনিময়ে কিনে নিয়ে ফেলেছি। তাই যদি আপনার ভাগ্যকে আপনি সুপ্রসন্ন রাখতে চান, তাহলে তাহলে আমাদের অনুগত হয়ে এই মহলে থাকতে হবে। আর কথার নড়চড় হলে আপনার স্থান হবে ওই অন্ধকার কি এত বড় সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোমরা আমাকেই বন্দী করতে চাচ্ছ? তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই, কে আছিস? কেউ নেই, কেউ নেই বেগম সাহেব, আপনার ডাকে আজ কেউ সাড়া দেবে না। কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। বন্দি করো এই বেগম সাহেবাকে, আর তাকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি করবো এই রানীমাকে বন্দি। কোনো কথা নয়, আমি যা আদেশ করছি তাই পালন করো। এই মুহূর্তে রানীকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাগারে। আই করছি। ওগো খোদা, কি লিখেছিলে আমার কপালে? কি তোদের তোদের হাতে আজ আমি বন্দি? ওগো ওগো খোদা, এই নিমুখ হারামদের বেঈমানদের তুমি শাস্তি দাও মেহেরবান খোদা। তুমি শাস্তি দাও, তুমি শাস্তি দাও। শাস্তি? আর আপনি কারাকক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করুন। নিয়ে যাও প্রহরী। আই করছি। আসেন রানীমা। খোদা, যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তারাই আজ আমাকে বন্দি করেছে। এমন একদিন আসবে চোখের পানিতে দরিয়া বয়ে দিল, কান্না তোদের বৃথাই রবে, কান্না
তার পূর্বে কারা ঘরে বসে বসে সেদিনের অপেক্ষা করুন বেগম সাহেব। এবার চলো এসো চিপাউ ছাড়ার যৌবনিকম যেমন করেই হোক খুঁজে বের করতে হবে বাদির বাচ্চা ইব্রাহিম ও শিশু কামাল খাইবে, তাকে নির্মম ভাবে হত্যা করাইবে। আমি হওয়াই রূপনগরের নবাব আর তুমি হবে আমার প্রধান অতিথি। কাজল, এ কোথায় যে গেল ছেলেটি? এই ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে। এই তাকে এখন স্কুলে ভর্তি করে দেওয়ার উপযুক্ত সময়। কাজল, কাজল, পিতা গো, তুমি আমাকে কেন ডেকেছো? এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, তুমি এখন লেখাপড়া করার উপযুক্ত হয়েছে, তাই আমার ইচ্ছে আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর ওই স্কুলে ভর্তি করে দিয়ে আমি তোমাকে একজন শুদ্ধ মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তা তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমার মন চায় লেখাপড়া শিখতে। বেশ, তাহলে চলো আজই আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেব। হ্যালো হ্যালো